আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিরে রাদীপ, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুই না অসুস্থ? নার জন্য তুই বউ ভাতেও গেলি না, তাহলে এখন এখানে কি করছিস তুই? আরে আপু, রুমে শুয়ে শুয়ে বোর হয়ে যাচ্ছিলাম। তুমি তো জানোই আমার মতো ট্যালেন্টেড লোক এভাবে শুয়ে থাকলে কি দুনিয়া চলবে? দুনিয়া তো থেমে থাকবে, তাই না? মায়া এক ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা তাই? তা এখানে কি আবিষ্কার করতে এসেছিস শুনি? রাদীপ ভাব নিয়ে বলল, তেমন কিছু না, দেখতে এসেছিলাম তুমি রান্না করার সময় ট্যাপের পানি ব্যবহার করো নাকি চোখের পানি দিয়েই রান্না সেরে ফেলো। তবে রে দুষ্টু, বড় বোনের সাথে ইয়ার্কি মারা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। কথাটা বলে মায়া রাদীপের দিকে তেড়ে আসতে লাগলো। রাদীপকে আর পায়কে, সেও দৌড় দিল বাইরের দিকে। ড্রয়িং রুমের চারপাশে দুজন হাসছে আর দৌড়চ্ছে। রাদীপ আগে আগে আর মায়া ওর পিছে পিছে দৌড়চ্ছে। মায়াকে হাসতে দেখে রাদীপের ভালো লাগছে, ওকে হাসানোর জন্যই তো এসব করেছে ও। যদিও মায়ার মন খারাপের কারণ জানে না, তবুও কাল থেকে কেমন বিষণ্ণ লাগছিল মায়াকে, তাই তো ওকে একটু হাসানোর জন্য এসব করেছে ও। এমন সময় রিয়া আর অন্যরাও চলে আসে। রিয়ার মা ওদের সাথে থাকায় সে নিজেই দরজার লক খুলে ওদের ভেতরে ঢুকতে বলে। অরণ্য এক হাতে ফোন টিপতে টিপতে ফোনের দিকে তাকিয়ে থেকেই ভেতরে ঢোকে। ওদিকে মায়া আর রাদীপ এখনো ওদের খেয়াল করেনি, ওরা ওদের মতোই মাস্তি করে যাচ্ছে। একসময় হঠাৎ মায়া কার্পেটের সাথে পা বেঁধে পড়ে যেতে নেয়। ভয়ে চোখ বন্ধ করে নেয় সে, তবে মায়া নিচে পড়ে না। সে পড়ে যাওয়ার আগেই কেউ তাকে ধরে ফেলে, আর মায়াও পড়া থেকে বাঁচতে সামনের ব্যক্তির কাঁধ আঁকড়ে ধরে। আর যেমনটা আমরা সবাই জানি, সেই ব্যক্তি আর কেউ নয় বরং আমাদের অরণ্য বাবু। মায়া যখন পা বেঁধে পড়ে যেতে নেয় তখন সামনে অরণ্য ছিল, আর মায়া অরণ্যের ওপর গিয়েই পড়ে। আর আকস্মিক ঘটনায় অরণ্য কোনো কিছু বুঝে ওঠার আগেই মায়াকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে ওর পেটের নিচে হাত রেখে ওকে ধরে। মায়ার মুখটা অরণ্যের কাঁধের নিচে ঝুঁকে পড়ে, আর ওর খোলা চুলগুলো সব মুখের উপর এসে পড়ে। মায়া যখন বুঝতে পারল ও পড়েনি, তখন ও চোখ খুলে তাকালো, মাথাটা একটু উঁচু করে অরণ্যের দিকে তাকালো, আর এতেই অরণ্যের সর্বনাশের সূচনা হয়ে গেল। মায়ার এলোমেলো চুলের ফাঁকে ওর মায়াবী চোখ দুটোর দিকে তাকাতেই ওর বুকের ভেতর তুমুল বেগে তোলপাড় শুরু হয়ে গেল। বেড়ে গেল হৃদয়ের স্পন্দন। আর মায়া কতক্ষণ তাকিয়ে আগে মনে করার চেষ্টা করলো লোকটাকে, আর যখনই ওর মনে ওকে জানান দিল যে এটা ওর সেই নামমাত্র স্বামী, তখনই মায়ার পুরো শরীর যেন বরফের মতো ফ্রিজড হয়ে গেল। অদ্ভুত কম্পন শুরু হয়ে গেল হৃৎপিণ্ডে। দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রিয়ার মা ভেতরে ঢুকে অরণ্য আর মায়াকে এই অবস্থায় দেখে রাগে চোয়াল শক্ত করে ফেলল। দাঁতে দাঁত চেপে মায়ার নাম ধরে ডাক দিয়ে বলল, মায়া, কি হচ্ছে কি এখানে? শিউলি বেগমের কথায় দুজনের ঘোর কাটল। মায়া এক ঝটকায় অরণ্যকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো, মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, সরি। কথাটা কোনো রকমে বলেই মায়া ওখান থেকে দৌড়ে চলে গেল। অরণ্য মায়ার যাওয়ার পানে তাকিয়ে রইল। রিয়া অরণ্যের কাছে এগিয়ে এসে বলল, চলুন গিয়ে ফ্রেশ হয়ে নেই। অরণ্য হালকা মাথা ঝাঁকিয়ে রিয়ার পিছে পিছে গেল। রিয়ার মা সারা আর রাইসাকেও একটা রুমে নিয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য। মায়া নিচের রুমে এসে দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আর কিছুক্ষণ ওখানে থাকলে বোধহয় নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত ওর। কিন্তু ওই লোকটা কাছে আসতেই এমন লাগলো কেন আমার? বুকের ভেতর এমন তুফান কেন শুরু হয়েছিল আমার? ওনাকে তো আমি আগে কখনো দেখিনি, তাহলে ওনাকে আপন লাগলো কেন আমার? লোকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি এক অলৌকিক পবিত্র বন্ধন হয়, তাহলে কি সেই জন্য আমার এমন অনুভূতি হচ্ছে? না না, এসব কি ভাবছি আমি? এসব ভাবার ঠিক না। ওসব শুধুই ভুল ছিল। সে এখন শুধু রিয়ার স্বামী, কিছুদিনের ভেতর হয়তো সত্যিকারের স্বামীও হয়ে যাবে। তাই ওসব মিথ্যে মোহে নিজেকে ডোবানো যাবে না। আমাদের রাস্তা আলাদা আলাদা। হঠাৎ দরজায় টোকা পড়তেই ভাবনায় ছেদ পড়ল মায়ার। মায়া দরজা খুলে দেখল ওর মামি অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে।
মায়া দরজা খুলতেই সে হন হন করে ভেতরে ঢুকে মায়ার হাত চেপে ধরে দাঁত কিরমির করে বলল, কি করতেছিলি তুই এখানে? হ্যাঁ, ছেলে দেখলে লাল টপকানো শুরু করে দিয়েছিস নাকি? ওই বিয়েটাকে কি সত্যি মেনে বসে আছিস তুই? তাই অরণ্যের বউ হওয়ার শখ জেগেছে তো? নিজের অস্তিত্ব ভুলে গেছিস তুই? মায়া দাঁতে দাঁত চেপে নিজের ব্যথাটাকে হজম করে নিয়ে বলল, আমি কিছুই ভুলিনি মামি, তোমরা চিন্তা করো না, আমি কিছুই করব না। আমার জায়গা আমি ভালো করেই জানি, আর তখন ওটা ভুলে হয়ে গিয়েছিল, আমি ইচ্ছে করে করিনি। শিউলি বেগম এবার মায়ার হাত ছেড়ে দিয়ে বললেন, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম তোকে। এরপর থেকে যেন এমন ভুল আর না হয়। আর একটা কথা শোন, রিয়ার দুজন ননদ এসেছে, বাসায় আর খালি রুম নেই, তাই আজ রাতে ওরা এই রুমেই থাকবে। ওদের খাটে দিয়ে তুই নিচে বিছানা পেতে ঘুমাস। মায়া মাথা ঝাঁকিয়ে সাই জানালো। তারপর শিউলি বেগম চলে গেলেন। অরণ্য বেডের ওপর দুই হাতে মাথার চুল টেনে ধরে বসে আছে। হঠাৎ কেমন যেন অস্থির লাগছে ওর। ও বুঝতে পারছে না তখন এই মেয়েটাকে দেখে ওর এমন লাগলো কেন। কেন মনে হলো মেয়েটা খুব কাছের কেউ? বিশেষ করে ওর চোখ দুটো, ওই চোখে কিছু একটা আছে যা আমাকে এলোমেলো করে দিচ্ছে। কিন্তু কেন হচ্ছে এমন? মেয়েটাকে তো আমি চিনিও না। রিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের গহনা খুলছিল। অরণ্য সেদিকে আর চোখে তাকিয়ে ইতস্ততভাবে বলল, আচ্ছা, ওই মেয়েটাকে? রিয়া ভুরু কুচকে বলল, কোন মেয়েটা? আরে বাইরে যে মাত্রই দেখলাম ওই মেয়েটা। না মানে আমি তো জানি তোমার আর কোনো বোন নেই, তাহলে উনি কে? আরে আমার বোন হতে যাবে কেন? ও তো এবাড়ির আশ্রিতা। মানে ও আমার ফুপির মেয়ে। ওর মা বাবা ছোটবেলায় মারা গেছে, তখন থেকেই আমাদের বাড়িতে পড়ে আছে আশ্রিতা হয়ে। রিয়ার কথাবার্তা মোটেও পছন্দ হলো না অরণ্যের। নিজের ফুপাতো বোনকে এভাবে আশ্রিতা বলতে পারে কেউ? রিয়ার মন মানসিকতা এত নিচু কিভাবে হতে পারে? যে মেয়ে রাস্তার অসহায় মানুষের প্রতি এত সহানুভূতি দেখায়, সেই মেয়ে নিজের ফুপাতো বোনকে নিয়ে এমন মন্তব্য কিভাবে করে? রিয়াকে যত দেখছে ততই যেন অরণ্যের মনের ভেতর সন্দেহের সৃষ্টি হচ্ছে। তাহলে কি আমি কোনো ভুল করলাম? অরণ্যের অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। কিছুই ভালো লাগছে না ওর। সারা আর রাইসা মায়ার রুমের বেডে বসে আছে। মায়া ওদের জন্য সুন্দর করে বিছানা করে দিয়েছে। এতক্ষণে মায়ার সাথে পরিচয় হয়ে গেছে ওদের। রাইসা সেই কখন থেকে ওর বয়ফ্রেন্ডের সাথে ফোনে লেগে আছে। সারার কান পেকে গেছে ওদের কথা শুনে। এত কথা কেউ কিভাবে বলতে পারে? কান পচে যায় না এদের? বেচারা জিজু মনে হয় বিয়ের আগেই বয়রা হয়ে যাবে। সারা সামনে তাকিয়ে দেখলো মায়া আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। সারা মায়ার কাছে গিয়ে ওর কিছু চুল হাতে নিয়ে বলল, ওয়াও মায়া আপু, তোমার চুল কত লম্বা আর অনেক সুন্দরও। এত সুন্দর চুল কিভাবে বানিয়েছো তুমি? মায়া মুচকি হেসে বলল, আরে আমি কিছুই করিনি, এটা তো এমনি এমনি এত বড় হয়ে গেছে। আর তুমি সুন্দর বলছো, এটা তো আমার কাছে একটা ভেজাল। এগুলো সামলাতে অনেক বিরক্ত হয়ে যায় আমি। মাঝে মাঝে মনে হয় কেটে ফেলি। হাই আপু, কি বলছো এসব? এত সুন্দর চুল তুমি কেটে ফেলবে? তাহলে আমাকে দিয়ে দাও কেমন? এত সুন্দর চুল আমার হলে কত সুন্দর লাগবে আমাকে। মায়া হালকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো এমনিতেই অনেক সুন্দর, একদম পরীদের মতো। দেখ কি যে বলো না, আমি আর সুন্দর? ও তো আমার ফরেনার মায়ের জন্য একটু ফর্সা রং পেয়েছি, তাছাড়া আর কিছুই না। দেখো না কত মোটা মোটা চশমা পরতে হয়, একদম মুরব্বি মুরব্বি লাগে। স্কুলে সবাই শুধু খেপায় আমাকে। মায়া সারার গালে হাত রেখে আদুরে গলায় বলল, কে বললো তোমাকে? আরে তুমি তো এত কিউট, কেউ তোমার মায়ায় পড়লে আর নিজেকে ছাড়াতে পারবে না। ওহো আপু, তুমিও অনেক কিউট, একদম কিউটের ডিব্বা। কথাটা বলে সারা মায়ার গাল টেনে দিল। সারার কথায় মায়া হেসে দিয়ে বলল, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ। আচ্ছা এসো, আমি তোমার চুলে বিনুনি করে দিই, তাহলে ঘুমোতে সুবিধা হবে। সারা খুশি হয়ে বলল, হ্যাঁ অবশ্যই করে দাও, তাহলে আমার চুলও তোমার মতো লম্বা হয়ে যাবে। মায়া সারার চুলে বিনুনি করে দিতে লাগলো। অল্প সময়েই দুজনেই খুব ভাব হয়ে গেল। মেয়েটাকে অনেক ভালো লেগেছে মায়ার। কত মিশুক মেয়েটা। এত ধনী হয়েও কোনো অহংকার নেই ওদের ভিতরে। এখানে নিজের মামাতো বোনই কখনো ওর সাথে এভাবে কথা বলেনি, অথচ এরা কত সুন্দর মিশে গেছে ওর সাথে। মায়া মুচকি হেসে সারাকে বলল, আচ্ছা সারা, রাইসা আপুর কি বাচ্চা আছে? না মানে কখন থেকে বেবি বেবি করছে?
মনে হচ্ছে ওনার বাচ্চার সাথে কথা বলছে। মায়ার কথা শুনে সারা হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল। সারাকে হাসতে দেখে মায়া একটু থতমত খেয়ে গেল। সারার হাসির শব্দ শুনে রাইসা ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এই গাধি, এভাবে ছাগলের মতো হাসছিস কেন? আমরা যে আত্মীয়ের বাড়িতে আছি সে খেয়াল আছে তোর? সারা কোনো রকমে হাসি থামিয়ে বলল, আরে আপু, তুমি আগে মায়া আপুর কথা শোনো, তারপর দেখো তুমিও হাসতে হাসতে লুটোপুটি খাবে। আচ্ছা, কি এমন কথা শুনি? সারা রাইসাকে মায়ার বলা কথাটা বলল। রাইসাও শুনে হাসতে শুরু করে দিল। মায়া এদের এত হাসার কারণ কিছুই বুঝতে পারছে না। সারা তখন মায়াকে সবটা খুলে বলল। তখন মায়াও ওদের সাথে হেসে দিল। অল্প সময়ের মাঝেই ওদের মাঝে খুব ভাব হয়ে গেল। মায়াকে ওদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। মেয়েটা ওর নামের মতোই অনেক মায়াবী। মায়া যখন নিচে শুতে চাইল তখন সারা আর রাইসা ওকে কিছুতেই নিচে শুতে দিল না। দুজন টেনে ওকে নিজেদের কাছে বিছানার ওপর নিয়ে এলো। তারপর তিনজন মিলে নানান গল্প করতে লাগলো। রাত 12টা। অরণ্য বেডের এক কোণা ঘেঁষে বসে আছে। পাশে রিয়া বেঘরে ঘুমোচ্ছে। অরণ্যের প্রচুর অস্বস্তি লাগছে। মেয়েটার সাথে এক ঘরে থাকতে কেমন যেন দম বন্ধ লাগছে ওর। কিন্তু এমনটা হওয়ার কারণ কিছুতেই খুঁজে পাচ্ছে না ও। রিয়া তো ওর বউ, ও তো নিজেই ওকে পছন্দ করে বিয়ে করলো। তাহলে এমন লাগছে কেন ওর? না, আর ভাবতে পারছে না। ও মাথাটা কেমন হ্যাং হয়ে আসছে ওর। একটু ফ্রেশ হাওয়া নিতে পারলে ভালো হতো, সাথে কফি হলেও ভালো হতো। কিন্তু এখানে কোথায় পাবে কফি? আর এত রাতে কাকেই বা বলবে? তবুও অরণ্য একটু ফ্রেশ হাওয়া নিতে রুমের বাইরে বেরিয়ে এলো। রুমে ওর দম বন্ধ হয়ে আসছিল। অরণ্য ফ্রেশ হাওয়া নিতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের সিঁড়ির কাছে আসতেই হঠাৎ একটা মিষ্টি সুর কানে ভেসে আসলো অরণ্যের। এত রাতে কারো গানের সুর শুনে অরণ্য একটু অবাক হলো। তবে গানের সুরটা খুবই মধুর। অরণ্য সুরের উৎস খুঁজতে ধীরে ধীরে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠল। ছাদের দরজায় আসতেই সুরটা আরো স্পষ্ট হয়ে এলো। অরণ্য সামনে তাকিয়ে দেখলো একটা এলোকেশী কন্যা ছাদের বেঞ্চের উপর হাঁটু মুড়ে বসে নিজের মনে গান গাইছে। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো দিলা না, কত সুখে বেঁচে আছি খবর নিলা না, বিধি খবর নিলা না, আমি ছাড়া কেউ নেই আমার সুখের পরিজন, আমারে পুড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। অরণ্য যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে এই সুরে। মেয়েটার দীঘল কালো চুল বাতাসে ঢেউ খেলছে। মনে হচ্ছে এই কালো চুলগুলোই যেন রাতের আকাশকে আরো ক্ষয়িষ্ণু করে তুলেছে। জ্যোৎস্না ভরা চাঁদের আলোয় মেয়েটাকে যেন অলৌকিক কিছু মনে হচ্ছে। অরণ্যের কেমন যেন ঘোর লেগে আসছে। অরণ্য আনমনেই মেয়েটির দিকে এগিয়ে গেল। নিজের পেছনে কারোর পায়ের শব্দ শুনে চমকে গেল মায়া। সাথে সাথে গান বন্ধ করে পেছনে ফিরে তাকালো মায়া। অরণ্যকে এখানে দেখে আবারও বুকের ভেতর কেঁপে উঠল মায়ার। অরণ্যও তাকিয়ে আছে মায়ার দিকে। এবার ওর চেহারাটা পুরোপুরি দেখা যাচ্ছে। এটা যে তখনকার সেই মেয়েটা তা চিনতে দেরি হলো না অরণ্যের। মায়া উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ওড়না দিয়ে মাথা ঢেকে নিল। মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এখানে? মায়ার কথায় অরণ্যের ঘোর কাটল। অরণ্য একটু নড়েচড়ে উঠে বলল, এই এমনি একটু ফ্রেশ হাওয়া নিতে এসেছিলাম। মায়া আর কিছু না বলে মাথা নিচু করা অবস্থায় ওখান থেকে চলে যাওয়ার উদ্যত হতেই অরণ্য বলে উঠল, কি ব্যাপার, আপনি সবসময় এইভাবে পালিয়ে যান কেন? আমি কি দেখতেই এতটা ভয়ানক নাকি যে আমাকে দেখেই ভয় পালান? নিজেকে তো আমার বাঘ ভাল্লুক টাইপ মনে হচ্ছে।
অরণ্যের কথায় মায়া হালকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাঘ ভাল্লুক তো শুধু শুধু বদনাম হয়েছে। আসল ভয়ঙ্কর প্রাণী তো মানুষই হয়। মানুষের চেয়ে ভয়ঙ্কর পৃথিবীতে কিছুই নেই। অরণ্য মুচকি হেসে বলল, পয়েন্ট আছে। তাহলে আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছেন কেন? পালানোর কি আছে? আমি তো শুধু আপনাকে স্পেস দিয়ে যাচ্ছিলাম। আপনি তো এখানে এসেছেন ফ্রেশ হাওয়া নিতে, আর আমি থাকলে আপনি ডিস্টার্ব হতে পারেন, তাই চলে যাচ্ছিলাম। আরে তেমন কিছুই না, আমার তো বরং আপনার গান শুনতে অনেক ভালোই লাগছিল। সরি, বিনা অনুমতিতে আপনার গান শুনে ফেলেছি। আসলে আমি এদিকে আসছিলাম, হঠাৎ আপনার গান শুনতে পেলাম, তাই চলে আসলাম। সরি, আপনাকে হয়তো আমি ডিস্টার্ব করে ফেললাম। আরে না না, সরি বলার কি আছে? এটা আপনার শ্বশুর বাড়ি, আপনি যেখানে খুশি সেখানে যেতেই পারেন। আর এত রাতে আপনি বের হয়েছেন কেন? মানে কোনো কিছু দরকার ছিল আপনার? অরণ্য ইতস্ততভাবে বলল, হ্যাঁ, একটু তো দরকার ছিল। আসলে একটু কফির দরকার ছিল, তবে এত রাতে আর কাকে বলবো, তাই এমনি হাঁটছিলাম। ঠিক আছে, আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। কথাটা বলে মায়া চলে গেল কফি বানাতে, আর অরণ্য ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটার সাথে কথা বলে কেমন যেন অনেক ভালো লাগছে ওর। এতক্ষণের দম বন্ধ ভাবটা কেটে গেছে একদম। মেয়েটার সাথে আরো কথা বলার ইচ্ছে জাগছে ওর। কেন হচ্ছে এমন তা বুঝতে পারছে না ও। একটু পরেই মায়া ধোয়া ওঠা কফির কাপ নিয়ে হাতে নিয়ে ছাদে এলো। অরণ্য এতক্ষণে বেঞ্চের উপর বসে পড়েছে। মায়া অরণ্যের সামনে এসে কফির মগটা অরণ্যের দিকে এগিয়ে দিল। অরণ্য মুচকি হেসে মগটা হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। মায়া সৌজন্যমূলক স্মিত হেসে আবারও চলে যাওয়ার জন্য উদ্যত হতেই অরণ্য বলে উঠল, আরে কি হলো, আবারও চলে যাচ্ছেন কেন? একটু বসুন না, অন্তত আমার কফিটা শেষ হওয়া পর্যন্ত থাকুন, একটু কথা বলি আমরা। অরণ্য বেঞ্চের একপাশে সরে বসে মায়াকে বসতে ইশারা করল। মায়ার কেমন বুকের ভেতর কাঁপছে। দ্বিধায় পড়ে গেল মায়া। ও এই লোকটার কাছ থেকে যতটা পারে দূরে থাকতে চায়, কারণ সে কোনো মিথ্যে মায়ায় নিজেকে জড়াতে চায় না। তাহলে আবারও মনে নতুন আশার জন্ম হবে, যা হয়তো কখনোই পূরণ হবে না। তার উপর মামি জানতে পারলে এই নিয়ে আরও অশান্তি করবে, কিন্তু এনাকে তো আর সেটা বলা যাচ্ছে না। তাই অগত্যা অরণ্যের কথায় বেঞ্চের একপাশে গিয়ে বসল। অরণ্য বলে উঠল, আচ্ছা, আমি কি তুমি করে বলতে পারি আপনাকে? না মানে আপনি তো আমাদের বয়সে ছোটই হবেন, আর আমাদের সম্পর্কটাও তো সেরকমই, তাই না? সম্পর্কের কথা শুনে চমকে উঠল মায়া। অরণ্যের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, সম্পর্ক মানে? হ্যাঁ, সম্পর্ক। কেন তুমি জানো না আমাদের কি সম্পর্ক? মায়া ভয়ে শুকনো ঢোক গিলছে। তাহলে কি উনি সব জেনে গেছে? অরণ্য তখন বলে উঠল, আরে আমি শালিকা আর দুলাভাইয়ের কথা বলছি, আমাদের তো সেই সম্পর্কই, তাই না? মায়া মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে অরণ্যের বলা শালি দুলাভাইয়ের কথাটা কেমন কাটার মতো লাগলো ওর কাছে। জীবনে এমন একটা সিচুয়েশন আসবে তা কখনো ভাবেনি মায়া। জীবন কেমন খেলা খেলছে ওর সাথে। মায়ার ভাবনার মাঝেই অরণ্য বলল, তাই তোমার সমস্যা না হলে। অরণ্যের কথা শেষ হওয়ার আগেই মায়া বলে উঠল, হ্যাঁ বলতে পারেন, কোনো সমস্যা নেই। অরণ্য মুচকি হেসে বলল, ধন্যবাদ। তো এত রাতে ছাদে একা একা বসে আছো, ভয় লাগে না তোমার, নাকি একা থাকতে পছন্দ করো? মায়ার সামনের দিকে শূন্য চোখে তাকিয়ে মনেই বলে উঠল, একা থাকাটা সবসময় নিজের পছন্দ না, বরং প্রয়োজন হয়ে যায়। কারোর কারোর হয়তো একাকিত্বই একমাত্র সাথী, আর নিজের একমাত্র সাথীকে তো আর কেউ একা ছাড়তে পারে না, তাই না? আর ভয়ের কথা বলছেন, রাতকে আবার ভয়ের কি আছে? আমার কাছে তো রাতটাই একমাত্র আপন মনে হয়। রাতের অন্ধকারের বুকে মাথা রেখে মানুষ নিজের সব সুখ দুঃখ হাসি কান্না মনের সব না বলা অনুভূতিগুলো ব্যক্ত করতে পারে। আর এই বিশাল রাত তার গহীনে আমাদের সব কিছুই সযত্নে রেখে দেয়, কখনো কাউকে কিছু বলে না। অরণ্য মুগ্ধ হয়ে মায়ার কথাগুলো শুনছে। সত্যি কত গভীরভাবে কথাগুলো বলল মেয়েটা, এমনভাবে হয়তো আমরা কখনো ভেবেই দেখিনি। তবে ওর কথাই অরণ্য বুঝতে পারল যে মেয়েটার মাঝে অনেক কষ্ট জমে আছে। রিয়া বলেছিল মায়ার মা বাবা মারা গেছে, তাই হয়তো মেয়েটার এত কষ্ট। পৃথিবীতে মা বাবার না থাকার মতো কষ্ট আর কিসে থাকতে পারে? কথাটা ভেবে অরণ্য বলে উঠল, আমি তোমার মা বাবার কথা শুনলাম, আই এম সরি ফর ইউর লস। মায়া একইভাবে থেকেই বলে উঠল, আপনি কেন সরি বলছেন? আপনার জন্য কি আর তারা মেরেছে? ইংরেজরাও ভালো একটা শব্দ তৈরি করেছে, সরি।
বাস যাই হোক, সরি বলে দিলেই শেষ। তাই তো লোক কথায় কথায় সরি বলে দেয়। মায়ার কথায় অরণ্য হেসে দিল। মায়া এবার সরাসরি অরণ্যের দিকে তাকালো। অরণ্যের হাস্য উজ্জ্বল মুখটাই চোখ আটকে গেল ওর। কত সুন্দর ওনার হাসি, লোকটাও খুব সুন্দর। রিয়া ঠিকই বলে, ওনার মতো এত সুন্দর লোক আমার মতো কুৎসিত মেয়েকে কখনো স্ত্রী হিসেবে মেনে নেবে না। কথাটা ভেবে মায়ার সাথে সাথে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। এসব ভাবাও অনর্থক। অরণ্য তখন বলে উঠল,